এই অনুষ্ঠানটি নিবেদন করছে ওরিয়েন্ট পেস্ট সলিউশন। পেস্ট আর স্মার্ট, বাট উই আর স্মার্টার। নির্মাণ কংক্রিট, দ্য কমপ্লিট কংক্রিট সলিউশন। আমিনিয়া, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। Calcutta Leather Complex, Tunnel Association, we care for environment. St. Michael's Higher Secondary School and Lab Laser Hair and Skin Spa Salon. মারাঠা ভূমে সংকট, ড্যামেজ কন্ট্রোলে আসরে শরদ পাওয়ার, অস্বস্তিতে মহারাষ্ট্র সরকার। সরকারের পথ চলা শুরুর 3 মাসেই অসন্তোষ তুঙ্গে। শিবসেনা, কংগ্রেস, এনসিপির সংসারে তাই ভাঙন ধরছে। সরকারের প্রবল এই সংকটে এখন ভূমিকায় শরদ পাওয়ার। দীর্ঘদিনের সঙ্গী বিজেপির হাত ছেড়ে একসময় প্রবল প্রতিপক্ষ কংগ্রেস ও এনসিপিকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের সরকার গড়ছে শিবসেনা। উদ্ধব ঠাকরের নেতৃত্বে চলছে মহারাষ্ট্রের জোট সরকার। তবে একাধিক ইস্যুতে 3 দলের মধ্যে ক্রমেই দেখা দিচ্ছে মতপার্থক্য। এমনকি উদ্ধব ঠাকরে জোট শর্ত মানছেন না বলে অভিযোগ একাংশ এনসিপি নেতাদের। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে আজ দুপুরে রাজভবনে গিয়ে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 1 ঘন্টা তাদের বৈঠক হয়। পরে রাজভবনের পশ্চিম দরজা দিয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রীর কনভয়। ক্রমাগত সংঘাত যেমন হয়েছে, তেমনি ধরা পড়েছে সৌজন্যতার বিষয়টিও। অনেক সময়ই রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বসে কথা বলারও ইচ্ছা প্রকাশ করেছেন। এদিনের মুখ্যমন্ত্রী রাজ্যপাল সাক্ষাৎটি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সপ্তর্ষি সিংহের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা। গতকাল সন্ধ্যায় কাজ চলাকালীন ভেঙে পড়ে নির্মীয়মান ফারাক্কা ব্রিজের গার্ডার। জানা গিয়েছে ওই দুর্ঘটনায় 3 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন 5 জন শ্রমিক। এই দুর্ঘটনা প্রসঙ্গে আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, যে ধরনের দুর্ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এছাড়াও তিনি সরকারকে তদন্তের দাবিও তোলেন। পাশাপাশি তিনি রাজ্য সরকারকে তোপ দেগে বলেন, বাংলার সরকারের কালসর্প যোগ চলছে। পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে বলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলেও জানান তিনি। কেন্দ্রীয় যোজনায় এত বড় একটা প্রজেক্ট হচ্ছে, নিশ্চয়ই যে কোম্পানিকে দেওয়া হয়েছে তারা রেপুটেশন আছে বলে দিয়েছে, কিন্তু যে ধরনের দুর্ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক, ভয়ঙ্কর ব্যাপার। প্রাণহানি হয়েছে, সম্পত্তিহানি হয়েছে। খুব সিরিয়াসলি দেখা উচিত সরকার, এটা তদন্ত করা উচিত এই কোম্পানি সত্যি পারবে কিনা। গণ্ডগোল কোথায়? প্ল্যানে গণ্ডগোল, ম্যাটেরিয়ালে গণ্ডগোল বা নেগলিজেন্সি আছে, পুরো ইনকোয়ারি হওয়া উচিত। কারণ এত বড় একটা প্রজেক্ট হচ্ছে, সেটা তো 1-2 বছরের নয়। কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো আরও বেশি ক্ষতি হয়। তো সেই জন্য পুরো তদন্ত হয়ে যদি ভুল থাকে কোম্পানির, তাকে সারানো উচিত, সাজা দেওয়া উচিত, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কর্মীরা, তাদের পুরো দায়িত্ব নেওয়া উচিত, আর তারপরে আবার কাজ শুরু হওয়া উচিত। সেটা তো এখান থেকে বলা মুশকিল আছে, দুর্নীতি হতে পারে, সব হতে পারে। সবচেয়ে বড় কথা, একটা দুর্ঘটনা ঘটেছে, জীবনহানি হয়েছে, এটা চিন্তার বিষয়। এর সমাধান হওয়া উচিত, একদম নিচে অবধি তার তদন্ত হওয়া উচিত। আমরাও তদন্তের দাবি করছি, কিন্তু পশ্চিমবাংলায় একটা দুঃসময় যাচ্ছে, ব্রিজ ভাঙার সময়। কালচক্র ঠিক নাই, সেটাও দেখা উচিত। বাংলার ক্ষেত্রে এটা বাংলার সরকারের বোধহয় যে পাপের ঘোড়া ভরে গেছে, তার জন্য এই দুর্ঘটনাগুলো। তৃণমূল কংগ্রেস থেকে বলছে যে কাটমানি আওয়াজ তুলছে, আপনারা এখানে যারা কাটমানি নেয় তাদের মাথায় কাটমানি প্রথম আসে। আমরা চাইছি পুরো তদন্ত হোক। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। ঠেলার নাম বাবাজি, তাই তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী এখন খোরকর্তাল বাজাচ্ছেন। তবে তৃণমূলের সব যাত্রায় এই বাজনা লাগবে বললেন বিজেপি নেতা সায়ন্তন বসু। আজ বারাসত আদালতে হাজিরা দিতে এসে তিনি কথা বলেন। তার দাবি, তৃণমূল খড়কুট ধরে বাঁচতে চাইছে। এরপরই সায়ন্তনের প্রশ্ন, অন্যের বাচ্চা হলে কারা নাচে জানেন তো? দিল্লিতে কেজরিওয়ালের সরকার গঠন প্রসঙ্গে কথা বলেন তিনি। একই সঙ্গে ফারাক্কা দুর্ঘটনার পর্যাপ্ত তদন্তের দাবিও তোলেন তিনি। দুটোর পার্থক্য বুঝুন। ব্রিজ দীর্ঘদিন ধরে বানাতে গিয়ে ভাঙা, ব্রিজ বানানোর পরে ভাঙা, আর এই ব্রিজটা সবে বানানো শুরু হয়েছিল। এটা একটা বিশাল বড় প্রজেক্ট, এগুলোর মধ্যে পার্থক্য আছে। এরকম দুর্ঘটনা দুর্ভাগ্যজনক, কিন্তু এরকম ঘটে, রেগুলার ফেজে ঘটে। এত বড় বড় ব্রিজ যখন বানানো যাওয়া হয়, তখন প্রথম দিকে অনেক সময় টেকনিক্যাল এররের কারণে এ ধরনের ঘটনা ঘটে, কিন্তু হওয়াটা বাঞ্ছনীয় নয়। আমরা চাই না এরকম ঘটনা আবার ঘটুক। সরকারের যারাই থাকুন, সরকারি কেন্দ্র বা রাজ্য, পর্যাপ্ত তদন্ত করা উচিত। আমার মনে হয় না কাটমানি বা কোনো কিছুর সঙ্গে জড়িত আছে। হয়তো ভুল নকশা, কিছু হিসাবে গোলমাল, কিছু ইঞ্জিনিয়ারিংয়ে প্রবলেম, এতে হতে পারে।
এখানে নাম ঠেলার নাম বাবাজি। এখন খোলের কথা মনে পড়ছে, এখন করতালের কথা মনে পড়ছে। এতদিন তো ইমাম ছাড়া কাউকে চোখে পড়তো না, এতদিন আলখাল্লা ছাড়া কারোর চোখে পড়তো, কেউ কিছু খুঁজে পেতেন না। এটা ঠেলার নাম বাবাজি, কিন্তু এই ঠেলা সামলাতে পারবেন না যতই খোল বাজান আর করতাল বাজান। তৃণমূলের অন্তিম লগ্ন শুরু হয়ে গেছে, এখন তৃণমূলের সব যাত্রাতে খোল করতাল বাজান, সেটা ভালো হবে। আমি বলছি তৃণমূল নেতাদের এখন খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করতে হবে। পাশের বাড়িতে ছেলে হলে কারা নাচতে যায় জানেন তো? তাদেরকে কি বলে? ঠিক পাশের বাড়িতে ছেলে হয়েছে আর এরা ধুমচিকচাক করে নাচানাচি করতে গেছে। লোকজন কিছু পয়সা করি ছুঁড়ে দিতে পারে, তার বেশি সম্মান কিছু দেবে না। আমরা আর কীভাবে দেবো? আমরা 40% মতো ভোট পেয়েছি, আসন সংখ্যাও বাড়িয়েছি, পরাজিত হয়েছি, আমরা সন্তুষ্ট নই, কিন্তু ভোটও বেড়েছে, সিটও বেড়েছে। আর যারা নোটার সঙ্গে যুদ্ধ করছে, নোটা বেশি ভোট পেয়েছে না, তারা লম্পজম্প করছে। আমি তো বললাম তৃণমূল কংগ্রেস বরং খোরকর্তালের কথা উনি বললেন, খোরকর্তাল কিনে পাশের বাড়িতে গিয়ে নাচানাচি করুক, ওটাই ওদের কাজ। পার্থক্য হচ্ছে পোস্তার ব্রিজ বহুদিন ধরে বানানো হচ্ছিল, পোস্তার ব্রিজের দুর্নীতির প্রমাণ মিডিয়া চ্যানেল দেখিয়েছে। আমরা তো আর এজেন্সি দিয়ে বার করিনি, মিডিয়া চ্যানেল দেখিয়েছে। ফারাক্কা ব্রিজের সবে কাজ শুরু হয়েছে, 1 বছরের মতো হয়েছে, সেটা করতে করতে ভেঙেছে। তাতে তো এখনও ইনভেস্টমেন্টই হলো না সেভাবে, তাহলে দুর্নীতি কোথা থেকে আসবে? তাও যদি কারোর কোনো দুর্নীতি কিছু থাকে, কেউ কোথাও দেখাতে পারেন, সরকারের কাছে নিবেদন কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। বিজেপির রাজ্য কমিটি এর আগেও হয়েছে, আগামী দিন হবে, আজকেও হবে। আমি তো আছি রাজ্যের সাধারণ সম্পাদক, দিলীপ দত্ত প্রেসিডেন্ট আছেন। তৃণমূল কংগ্রেসের কত সহসভাপতি, কত সম্পাদক হয় কেউ জানে না। বিজেপির সংবিধান মেনে চলতে হয়, তো তার জন্য কথাবার্তা বলতে হয়। ওখানে একজনই ব্যক্তি, একজনই আইন, আর বিজেপিতে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তার জন্য সংবিধান মেনে করা হচ্ছে, তার জন্য সময় লাগছে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। দেশের শত্রুরা সাবধান, এবার আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় বিমান বাহিনী। হেল বা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের কাছ থেকে 83টি তেজস যুদ্ধ বিমান কিনতে চলেছে বায়ুসেনা। মোট 39,000 কোটি টাকায় এই চুক্তি চূড়ান্ত হয়েছে। প্রথমে এই চুক্তির জন্য 56,500 কোটি টাকা দাবি করে হেল। প্রায় 1 বছর ধরে বায়ুসেনার সঙ্গে হেল কর্তৃপক্ষের দর কষাকষির পর 39,000 কোটিতে রফা হয়েছে। 83টি এক আসনের তেজস যুদ্ধ বিমানের জন্য হেল এই বিপুল পরিমাণ অর্থ দাবি করায় প্রথমে রীতিমতো হকচকিয়ে যায় প্রতিরক্ষা মন্ত্রক। ক্যাবিনেট কমিটির কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য চুক্তির খসড়া পাঠানো হয়েছে। 31শে মার্চের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন এসে যাবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। ভারতীয় সেনাবাহিনীতে লিঙ্গ বৈষম্য দূর করতে যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত সাফ জানিয়েছে, সেনায় মহিলা অফিসারদের পার্মানেন্ট কমিশন দিতে হবে। এক্ষেত্রে দিল্লি হাইকোর্টের রায়কেই বহাল রাখল শীর্ষ আদালত। পাশাপাশি সরকারকেও তার মানসিকতা বদল করার কথা বলল আদালত। তবে কমব্যাট ফোর্সের ক্ষেত্রে এই রায় প্রযোজ্য নয়। উল্লেখ্য, 2010 সালে ভারতীয় সেনার 3 বাহিনীতেই মহিলাদের পার্মানেন্ট কমিশন দেওয়ার নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। তারপরই এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে প্রতিরক্ষা মন্ত্রক। গত বছর স্থলসেনা, সিগন্যালস ইঞ্জিনিয়ার্স, আর্মি এভিয়েশন, আর্মি এয়ার ডিফেন্স, আর্মি সার্ভিস কোর সহ 10টি শাখায় মহিলাদের স্থায়ী নিয়োগ দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। নির্মীয়মান ফারাক্কা ব্রিজের গার্ডার ভেঙে বড়সড় দুর্ঘটনা, মৃত্যু হয়েছে 2 জনের, গুরুতর জখম 5 জন শ্রমিক। তাদের মধ্যে বেশিরভাগের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের প্রত্যেককেই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। অন্ধকার হওয়ায় উদ্ধার কাজে যথেষ্ট অসুবিধা হয় উদ্ধারকারীদের।
তৈরির সময় কিভাবে ব্রিজের গার্ডার ভেঙে পড়লো তা নিয়ে প্রশ্ন উঠেছে। যে ঠিকাদার সংস্থা এই ব্রিজ নির্মাণের কাজ করেছে তাদের কোনো গাফিলতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। এবার ট্রেনে বসেই করা যাবে শিব পুজো। সদ্য উদ্বোধন হওয়া কাশী মহাকাল এক্সপ্রেসের একটি আসনকে কার্যত মন্দিরের চেহারা দেওয়া হয়েছে। এমনকি প্রতিটি যাত্রায় সেই আসনটি ভগবান শিবের জন্যই সংরক্ষণ করে রাখা হবে। এরপরই পিএমওর উদ্দেশ্যে একটি টুইট করেন মিম প্রধান আসাউদ্দিন ওয়েসি। তিনি এই বিষয়টি উল্লেখ করে সংবিধানের প্রস্তাবনাটি টুইট করেন। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর ও কাশী বিশ্বনাথ এই 3 জ্যোতির্লিঙ্গকে জুড়ছে কাশী মহাকাল এক্সপ্রেস। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রেনটির উদ্বোধন করেছেন। শিব ঠাকুরের জন্য ট্রেনের একটি আসন বরাবরের মতো রিজার্ভ করে রাখা যায় কিনা তা নিয়েও ভাবনা চিন্তা করছে রেল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। আগামী 24 তারিখ আহমেদাবাদ সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সফরের আগে শহরকে স্বচ্ছ রাখতে কোনো রকম ঘাটতি করছেন না প্রশাসন। এর আগে দেয়াল তুলে আড়াল করা হয়েছে বস্তি, এবার বন্ধ করা হলো পানের দোকান। পান এবং পান মশলার লালচে থুতু গা গিনগিনে ছবি দেখা যায় হামেশাই। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের নজরে যাতে সেই দৃশ্য না পড়ে তার জন্য তৎপর প্রশাসন। মাত্র 3 ঘন্টা আহমেদাবাদে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট। তার জন্য তার যাত্রাপথের দুপাশকে যতটা সম্ভব ঝকঝকে করে তোলা হচ্ছে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। আয়োজিত হয়ে গেল ইউথ ফুটবল অ্যাসোসিয়েশন 2020। 13 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত হয়েছে এই ইউথ ফুটবল। ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে ফুটবল ম্যাচটি। এই ইউথ ফুটবল অ্যাসোসিয়েশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি, স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা শর্মা, 65 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা সুশীল কুমার শর্মা এবং অল ইন্ডিয়া উলেমা বোর্ডের সর্বভারতীয় সভাপতি শেখ গোলাম রাব্বানি সহ বিশিষ্ট ব্যক্তিগণরা। গতকাল ছিল ম্যাচের অন্তিম দিন। ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে এখানে টুর্নামেন্ট হচ্ছে, ফুটবল টুর্নামেন্ট। এটা এই অঞ্চলে খুব জনপ্রিয় খেলা। এখানে হার জিতের চেয়ে বড় কথা খেলা, খুব উৎসাহ নিয়ে এই খেলা হয় এবং প্রচুর মানুষ উপভোগ করেন। ছোট্ট জায়গা কিন্তু বড় হৃদয় নিয়ে তারা খেলেন। উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই এবং যারা খেলতে এসেছেন তাদেরও ধন্যবাদ জানাই। यूथ फुटबॉल एसोसिएशन के जाने से स्पोर्ट्स के यहाँ फुटबॉल एसोसिएशन किया गया है। ये बहुत ही बड़ा यहाँ पे एक अजीमुशान प्रोग्राम यहाँ पर किया गया, स्पोर्ट्स का किया गया है। एक चीज़ मैं कहना चाहूँगा कि जिस तरह से जीएसटी के बाद में जो परेशानियाँ कारोबारियों को हुआ है, बिजनेसमैन को हुआ है, तो एक बिजनेसमैन का तकलीफ एक बिजनेसमैन ही समझ सकता है। तो उसी तरह से स्पोर्ट्स का जो एक स्पोर्ट्समैन का जो एक इमोशन है, स्पोर्ट्समैन का जो एक तकलीफ है, वो एक स्पोर्ट्समैन ही समझ सकता है। तो स्पोर्ट्स के मैदान से मैं ये मैसेज देना चाहूँगा कि आप अच्छे से अच्छा खेलें, नशे से दूर रहें। और जिस तरह से यहाँ पे माइनॉरिटीज़ को लेकर यहाँ राजनीति हो रही है, इसमें आप पूरा जो राजनीति को तोड़ने के लिए आप यहाँ स्पोर्ट्स के मैदान से एक आवाज़ उठाएँ। जिस तरह का आवाज़ यहाँ पे आज चमरू खान समा लेन से उठा है, ये काबिल तारीफ़ है। मेरी शुभकामनाएँ इनके पूरे टीम के साथ यहाँ पे है।
जैसे कि आपने देखा भी यहाँ पे सुब्रत मुखर्जी सर थे, यहाँ पे एक्स काउंसिलर मिस्टर सुनील कुमार शर्मा हमारे साथ बैठे हुए हैं। तो इन सभी का योगदान में, इन सभी का लीडरशिप में यहाँ प्रोग्राम किया गया है और मैं इनके साथ रह कर यहाँ पे फुटबॉल देख रहा हूँ, बहुत खुश भी हूँ और अच्छा भी लग रहा है और इसको चाहूँगा कि स्पोर्ट्स के प्रमोशन और ज़्यादा बंगाल में हो। देखिए डोनाल्ड ट्रंप यहाँ आ रहे हैं, जैसे हम लोग जानते हैं कि अमेरिका जो है वो ट्रेड के लिए माना जाता है, ठीक है, तो ही इज़ बेसिकली अ बिजनेसमैन। तो वो यहाँ जो आ रहे हैं तो ये जान कर रखिए कि वो आ रहे हैं, कुछ तो यहाँ से लेकर जाएंगे, हिंदुस्तान को खाली करके जाएंगे। तो अभी वो आ रहे हैं या क्या यहाँ से लेकर जाते हैं वो देखा जाएगा, वो जब जाएंगे यहाँ से 25 तारीख को। लेकिन इतना याद रखिए कि यहाँ से वो खाली यहाँ जाने वाले हैं नहीं, क्योंकि मोदी जी ने यहाँ उनको बुलाया है। तो मोदी जी आएंगे तो मोदी कुछ हाथ तो देंगे, उनका मिठाई तो देंगे उनका हाथ में। तो हिंदुस्तान की कौन सी मिठाई, कौन सा स्टेट का मिठाई वो लेकर जाते हैं वो देखा जाएगा। सीए का मामला चल रहा है, वो चलते रहेगा जब तक ये जो आवाज़ शाहीन बाग से हर जगह से उठ रही है, ये चलती रहेगी जब तक ये सीए को पूरा रिवोक नहीं किया जाता है और पूरा इसको उठाया नहीं जाता है। एनआरसी को भी सेम। और हम लोग बंगाल से ये पहली आवाज़ उठी, दिल्ली से पहली आवाज़ उठी थी, तो अभी ये भी चलती रहेगी, क्योंकि सीए का जो मामला है ये छोटा मामला नहीं, ये लड़ाई बहुत बड़ी है। इसके लिए हम लोग कमर बांध कर हम लोग सब उतर चुके हैं, हमारी माँ बहनें उतर चुकी हैं, हमारे भाई भी उतर चुके हैं और इसमें हम लोग का पूरा योगदान है, पूरा गवर्नमेंट हम लोग का साथ में दे रहा है। तो इसलिए हम लोग जो है सीए को जब तक रिवोक नहीं होता तब तक हम लोग छोड़ने वाले हैं नहीं, 1 इंच पीछे हटेंगे नहीं। शेख गुलाम रब्बानी, मैं एक सोशल वर्कर हूँ। आज के यूथ फुटबल एसोसिएशन এই টুর্নামেন্ট অনেক দিন ধরেই করছে, প্রতিবারই ওরা করে এবং খুব উৎসাহের সঙ্গে সাফল্যের সঙ্গে টুর্নামেন্ট করে। আজ খেলাধুলোর মাঠ হচ্ছে একমাত্র জায়গা যেখানে সমস্ত মানুষকে টেনে আনতে পারলে সমস্ত ধর্ম, বর্ণ বা রং সমস্ত মিলেমিশে যায় এই খেলার মাঠে। খেলার মাঠ থেকেই যদি কোনো খারাপ কিছু হয় তার বিরুদ্ধে প্রতিবাদ তোলা যায় একসঙ্গে। তো সুতরাং আপনি যেটা বলছেন যে এখানের মানুষের কাছেও আমরা একটা মাধ্যম আছে, যেমন ওরা সিট অ্যান্ড ড্র করেছে, তার মধ্যে রং তুলি দিয়ে মানুষ মনের ভাব প্রকাশ করেছে। খেলাধুলো তার খেলাধুলার যে শৈলী বা কলাকুশলতা সেটা প্রদর্শন করে। প্রত্যেক মানুষ তার নিজস্ব নানা বৈশিষ্ট্যের মাধ্যমে তার নিজের যে মতবাদ তাকে প্রকাশ করে বা প্রতিবাদকে ধ্বনিত করে। তো এখানে আমাদের দেখতে হবে আমাদের দেশে সে প্রতিবাদ জানানোর জায়গা ক্রমশ কমে আসছে। আমাদের দেশে সমস্ত মানুষের কণ্ঠরোধ করবার চেষ্টা করছে। কাজেই এই জাতীয় খেলাধুলো, এই সিট অ্যান্ড ড্র এর মাধ্যমেই যে প্রতিবাদ ধ্বনিত হবে, বলা হবে যে সবার মানুষের মত প্রকাশের অধিকার আছে, আমাদের মতবাদকে জানানোর অধিকার আছে এবং ধর্মীয় কোনো বিভাজন আমাদের চলবে না। এবং সেটা করে আমাদের দেশের যে নাগরিকত্ব আইন যেটা অত্যন্ত ভুল বলে আমরা মনে করি, ইতিমধ্যেই মমতা ব্যানার্জি সে প্রথম যে আন্দোলন শুরু করেছেন ছড়িয়ে পড়েছে দিল্লি থেকে পাক সার্কাস, তার আজকে চলছে। আজকে বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় প্রতিবাদ জানাচ্ছেন। আমরা মনে করি তাই আমাদের এই প্রতিবাদ বিভিন্ন যে মাধ্যম তার মাধ্যমেই ধ্বনিত হবে। सबसे पहले तो मैं यूथ फुटबॉल एसोसिएशन के कारकुनों को और ख़ास करके निसार भाई को अपनी तरफ से शुक्रिया अदा करते हैं कि इतने बड़े प्रोग्राम में मुझ जैसे इस नाचीज़ को यहाँ बुलाया है। और जहाँ तक कि फ़ुटबॉल टूर्नामेंट का ताल्लुक़ है, पिछले 4 दिनों से ये चल रहा है। वाकई ये लोग काबिल मुबारकबाद के मुस्तहक हैं कि बहुत ही खूबसूरत अंदाज में ये टूर्नामेंट ये लोग करवा रहे हैं। और आज इस बात की ज़रूरत है कि हम अपने नौजवानों को जहां एक तरफ तालीम की तरफ राग़िब कर रहे हैं, दूसरी तरफ उन्हें स्पोर्ट्स के मैदान में भी बहुत टैलेंट है इन लोगों के पास, लेकिन अभी तक जितना इंफ्रास्ट्रक्चर होना चाहिए हम समझते हैं कि अभी भी बहुत काम बाकी है। हम अपने नौजवानों को उनका जो हुनर है उसको उभार कर सामने लाने में के लिए जो लोग भी खिलाड़ी हैं, चाहे फुटबॉल खेलते हैं, क्रिकेट खेलते हैं या और भी स्पोर्ट्स के दूसरे फील्ड में हैं, उनको जी जान से कंसंट्रेट होके ये खेल को आगे बढ़ाने की ज़रूरत है। और इंशाअल्लाह ताला रहमान आइंदा आने वाले दिनों में हमारी हुकूमत ममता बनर्जी की सरकार इस पर बहुत ही गौर व खौज कर रही है कि और बेहतर से बेहतर सिर्फ कलकत्ता ही नहीं बल्कि पूरे मगरबी बंगाल में स्पोर्ट्स को कैसे बेहतर किया जा सके। ये हमने कोऑपरेट किया है। हमारे संग हमारे तौसीफ भाई हैं, हमारे जिसान भाई हैं, हमारे जोएब भाई हैं, हमारे साबुद्दीन भाई है, सब ये यूथ फुटबॉल एसोसिएशन का पूरे जितने ही हमारे लोग हैं, मेंबर हैं, सबका ये क्रेडिट है। सब मिल के इसको ऑर्गेनाइज़ किया है। मैंने अकेला कुछ नहीं है, मैं सिर्फ कोऑपरेट किया हूँ। ये जितना किया है तौसीफ है, जिसान है, बाकी और सब लोग हैं, सब मिल के ये प्रोग्राम को ऑर्गेनाइज़ किया हमने। इससे पहले आप लोगों ने जी 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 जी
जी एनआरसी तो इस पे भी है, एनआरसी ऐसा नहीं है इस पे नहीं है, एनआरसी तो है, बस ये एक स्पोर्ट स्पीड रहे इसलिए किया गया है। ये मौका नहीं था ये गेम करने का, फिर भी हम लोग किए हैं जिसमें एक स्पोर्ट स्पीड रहे हम लोग के माहौल में। जी जी, इसलिए तो ये गेम कराया जा रहा है, ड्राइंग सिटिंग ड्राइंग कंपटीशन करवाया जा रहा है, जिस पे इस पे फोकस करे बच्चों, यही हमारा ये है मोटिव है। लोगों के लिए यही मैसेज रहेगा, जो एनआरसी के लिए जितना तक हो सके लड़ना है, फैसला आ जाए, क्या आएगा नहीं आएगा पता नहीं, मगर इसके लिए लड़ते रहना है हम लोगों को, चाहे वो कोई भी मैदान हो, या खेल का मैदान हो या सिट एंड ड्रॉ का मैदान हो। निसार खान, मेरा कैटरिंग का बिजनेस है, इवेंट का काम करते हैं। ক্যামেরায় সাদ্দাম হোসেনের সঙ্গে শওকত আলীর রিপোর্ট 24 আওয়ার্স টিভি। অভিনেত্রী সঞ্চারী মণ্ডল ও নন ফিকশন পরিচালক কমেডিয়ান সঙ্গীত তিওয়ারির 4 হাত এক হতে হবে এই মাসের শেষে। এবার আচার মেনে সামাজিক বিয়ের পালা শুরু। অনেকটা সময় ধরে দুজনে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করে চলেছে। উত্তরবঙ্গের একটি রিস্ট্রেস আগামী 26শে ফেব্রুয়ারি রয়েছে থিম ওয়েডিং। এই দুই প্রেমিক প্রেমিকা অনেকটাই চড়াই উতরাই পেরিয়ে এসেছে একসঙ্গে। অপুর সংসারের সেটে দুজনের মধ্যে সূত্রপাত। রিয়ালিটি শোতে যে কোনো উপস্থাপক বিচারকদের নির্দেশ দিতে হয় কানে লাগানো হেডফোনের মাধ্যমে, শুটিংয়ে যাকে বলা হয় টক দেওয়া। তারপর অনেকটাই সময় লেগেছে প্রেম পরিপক্ক হতে। সঞ্চারী জানালেন এই মাসের শেষে 26শে ফেব্রুয়ারি রয়েছে বিয়ের আসর এবং তা হতে চলেছে একটি থিম ওয়েডিংয়ের সঙ্গে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। আগামী গরমের ছুটিতে অসুস্থ হলে চিন্তার কোনো কারণ নেই, কারণ 8 থেকে 80 সকলের জন্য টনিক নিয়ে আসছেন সুপারস্টার দেব। পরিচালক অভিজিৎ সেনের ছবি টনিকে অভিনয় করছেন সুপারস্টার দেব। সেই ছবিতেই প্রথম পোস্টার মুক্তি পেল। পোস্টারে স্পষ্ট এই ছবিতেও একেবারে নতুন ধরনের একটি চরিত্রে অভিনয় করছেন দেব। আরও একটি চমক হলো বেঙ্গল টকিজ ও দেব এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ছবিতে রয়েছেন কিংবদন্তি অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। তাকেও একেবারে অন্য ধারার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, এমনকি বেশ কিছু রোমাঞ্চকর দৃশ্য অভিনয় করছেন তিনি। নতুন পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে কাজ করতে বেশ ভালোই লাগছে। তবে এই ছবিতে যেমন সম্পর্ক ও পরিবারের গল্প রয়েছে, তেমনি রয়েছে রোমাঞ্চকর। ছবিতে রয়েছে তনুশ্রী চক্রবর্তী, নীল মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া সহ আরও অনেকেই। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। বিদায় নিচ্ছে শীত। ভোরের দিকে ঠান্ডা শিরশিরানি অনুভূতি হলেও বেলা বাড়তেই চলছে তাপমাত্রার পারদ। পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবছরের শীতের প্রকোপ অন্য বছরের তুলনায় একটু বেশি ছিল। রাজ্যে ফেব্রুয়ারি মাসেও ভালোই ব্যাটিং করছিল শীত। তবে গত সপ্তাহের মাঝামাঝি থেকেই রাজ্য থেকে শীতের দাপট কমতে শুরু করেছে। তবে শীতের বিদায় বেলায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। তবে মঙ্গলবার ফের পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীরে ঢুকেছে। বৃহস্পতিবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বলেও জানা গিয়েছে। এর ফলে আবহাওয়ায় বেশ কিছু পরিবর্তন হবে বলেও মনে করা হচ্ছে। আগামী 72 ঘন্টা দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, অর্থাৎ বৃষ্টি নেই। দিনের তাপমাত্রা একটু বাড়ছে, যেমন মোটামুটি সেরকমই চলবে, অর্থাৎ প্রায় কিন্তু 30 ডিগ্রি ছুঁই ম্যাক্সিমাম টেম্পারেচার, এবং মিনিমাম টেম্পারেচারও আরেকটু মার্জিনালি বেড়ে কালকে সকালে কলকাতা আশা করছি আমরা 18তে পৌঁছে যাবে, অর্থাৎ 18 ডিগ্রি মিনিমাম, 30 ডিগ্রি ম্যাক্সিমাম। ফলে কলকাতায় অন্তত ঠান্ডার কিন্তু সেরকম অনুভূতিটাও থাকবে না। যদিও জেলাগুলোতে, যেহেতু কলকাতার থেকে মোটামুটি 2-3 ডিগ্রি কম হয়, ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু সন্ধ্যের পর থেকে সকাল ভোর অবধি জাস্ট একটা হালকা শীতের আমেজ থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম 24 ঘন্টায় একটু পাহাড়ি উঁচু এলাকায় দার্জিলিং এ বৃষ্টির হালকা সম্ভাবনা থাকছে। সেকেন্ড ডেতে অর্থাৎ 48 ঘন্টায় শুধু দার্জিলিং এবং কিছুটা কালিম্পং, এই দুটো জেলাতে একটু বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টি মূলত একটু স্প্রেড বাড়বে হচ্ছে 19 তারিখে,
উত্তরবঙ্গের মোটামুটি ওপরের যে 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার, 19 তারিখ কিন্তু এই 5টা জেলাতেই দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ফলে উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ক্লাউডি থাকবে, ফলে দিনের তাপমাত্রা খুব একটা বাড়বে না। কলকাতার ক্ষেত্রে বা দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে 19 আর 20 একটু কিন্তু পার্টলি ক্লাউডি, মানে অংশত মেঘলা আকাশ থাকবে, যে কারণে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী 72 ঘন্টায়, কিন্তু 19 আর 20-তে কিন্তু আকাশ একটু অংশত মেঘলা থাকবে। ফলে তখন দিনের তাপমাত্রাটা আর বাড়বে না, কিন্তু ডেফিনেটলি রাতের তাপমাত্রাটা একটু বাড়বে। ফলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আগামী 72 ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পরিষ্কার শুষ্ক আকাশ। কলকাতায় ম্যাক্সিমাম টেম্পারেচার 30, মিনিমাম 18। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম 3 দিনই বৃষ্টি। প্রথম দিন একটু দার্জিলিং, দ্বিতীয় দিন দার্জিলিং প্লাস কালিম্পং, আর থার্ড ডে অর্থাৎ 19 তারিখে উত্তরবঙ্গের উপরে 5টি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি।